ওকে কোথায় নিয়ে যেতে পারে? একটা দুর্গন্ধ পাচ্ছি। আচ্ছা, ওই ময়লার বিনটাতে দেখো তো। স্যার, হ্যাঁ, আগে কিছুটা দূরেই একটা ডাম্পিং গ্রাউন্ড আছে। এই এলাকার সমস্ত জঞ্জাল ওখানেই ফেলা হয়। গার্বেজ ডাম্পিং গ্রাউন্ড। কিন্তু একটা কথা বলুন, আপনার ছেলে উজ্জ্বল কটার সময় বাড়ি থেকে বেরিয়েছিল? প্রায় ধরুন 4টের কাছাকাছি। প্রায় 4টের সময়। অভিজিৎ, এটাও হতে পারে এখানে ময়লা ফেলার গাড়ি যখন আসে তখন কেউ, হতে পারে ওকে কেউ দেখেছে তখন। হ্যাঁ স্যার, ওই সময় ময়লা ফেলার লোকেরা সমস্ত জঞ্জাল নিয়ে এখানেই আসে। তাহলে ওদের মধ্যেই কাউকে আমরা জিজ্ঞেস করি। আরে ওরা কি বলবে স্যার? ওরা তো নিজেদের কাজ নিয়েই ব্যস্ত থাকে। ওরা আপনাকে কি করে সাহায্য করবে? তুমি চুপ করো না, আমরা কথা বলছি তো। এক মিনিট। এ ভাই শোনো, আমরা সিআইডি অফিসার। বলুন। এই ছবিটা ভালো করে দেখো তো। এই বাচ্চাটাকে তুমি আজকালের মধ্যে দেখেছিলে? বাচ্চাটা 7 দিন ধরে নিখোঁজ। 7 দিন ধরে? হ্যাঁ স্যার, আমি ওকে দেখেছি। দেখেছিলে? কোথায় দেখেছিলে? এখানেই দেখেছি স্যার। ও সাইকেল চালিয়ে যাচ্ছিল। আরে আরে দেখে চালাও না তোমরা সাইকেল, একদম গাড়ির সামনে চলে এসেছো তো। নিয়ে চলো নিয়ে চলো নিয়ে চলো। আরে আঙ্কেল, আমি ঠিক তুমি আছি। একদম ঠিক নেই বাবু। আরে ভাই তাড়াতাড়ি এসো। আরে আঙ্কেল, আমি ঠিক আছি, আমাকে যেতে দিন। না বাবু, তুমি কথা বুঝছো না। আরে- একবার ডাক্তার দেখে নিলে সব ঠিক হয়ে যাবে। আরে না না না, ঠিক আছে বাবু আমি। একবার ডাক্তার দেখিয়ে দিলে না সব ঠিক হয়ে যাবে। আরে চলো। আমি বলছি আমার শুয়ে কিছু পড়ো, শুয়ে পড়ো। হয়নি। আরে চলো, আমাকে চলো, যেতে চলো। দিন। একবার ডাক্তার দেখি নাও বাবু। কিডন্যাপ করার জন্য অ্যাম্বুলেন্স ব্যবহার করেছে। স্যার, মনে হচ্ছে এটা ছোটখাটো কারো কাজ নয়, কোনো গ্যাংয়ের কাজ। অভিজিৎ, এটা বাচ্চা কিডন্যাপিং করার কোনো গ্যাংয়ের কাজ। এই গ্যাংটার খোঁজ নিতে হবে। তুমি এদিকে শোনো। হ্যাঁ বলুন। এই তোমার মনে আছে ওই অ্যাম্বুলেন্সে কিছু কি লেখা ছিল? দেখো, তুমি তো এর আগেও অনেক অ্যাম্বুলেন্স দেখেছো। অ্যাম্বুলেন্সের গায়ে বা পেছনে লেখা থাকে হসপিটালের নাম বা কোনো কোম্পানির নাম, লোগো বা সংস্থার নাম বা অর্গানাইজেশনের নাম। সেখানে কি কিছু লেখা ছিল? না স্যার, ওতে কিছু লেখা ছিল না, শুধু অ্যাম্বুলেন্স লেখা ছিল। শুধু অ্যাম্বুলেন্স লেখা ছিল? অভিজিৎ, এটা কোনো নতুন অ্যাম্বুলেন্স। খোঁজ নিয়ে দেখতে হবে গত মাসে এই শহরে কতগুলো অ্যাম্বুলেন্স কেনা হয়েছে। আর বাচ্চাদের কিডন্যাপিং করার গ্যাং এরও। তোমরা খুব ভালো করে খোঁজ নাও। তোমার মনে আছে ওই অ্যাম্বুলেন্সের লোকগুলো দেখতে কিরকম ছিল? আরে 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 আঙ্কেল, আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। হ্যাঁ স্যার, আমি একজনকে চিনতে পারবো, যে প্রথমে গাড়ি থেকে নেমেছিল। রবি, ওকে নিয়ে স্কেচটা করাও, একটা পোস্টার বানিয়ে পুরো শহরে ছড়িয়ে দাও। হ্যালো, সিআইডি ব্যুরো থেকে বলছেন? আমি ববি গ্যারেজ থেকে রামু মেকানিক বলছি। আপনি যে লোকটির পোস্টার লাগিয়েছেন না, আমাদের গ্যারেজে এসেছিল। হ্যাঁ, আমাদের গ্যারেজে অ্যাম্বুলেন্স ঠিক করতে এসেছিল। হ্যাঁ, আর ওই অ্যাম্বুলেন্সের সামনের গেটটা ভাঙা ছিল। স্যার, অ্যাম্বুলেন্সটা এই রাস্তা দিয়ে গিয়েছিল। স্যার স্যার এটা ওই অ্যাম্বুলেন্সটাই। গাড়িটা এখানে কেন দাঁড় করানো? অ্যাম্বুলেন্স এখানে দাঁড় করিয়েছে মানে নিশ্চয়ই কোনো কারণ আছে। অ্যালার্ট থেকো, বিপদ হতে পারে। আর তুমি গাড়িতে গিয়ে বসো। বিপদ যদি হয় কোথাও গিয়ে লুকিয়ে যাবে, ঠিক আছে? এই দেখুন স্যার, সব জায়গা খুঁজে এসে দেখছি এখানে শুয়ে আছে। এই ওঠ, উঠে পড়। এ শুয়ে নেই, সারা জীবনের মতো শুয়ে পড়েছে। এই কিডন্যাপে এই লোকটা ছাড়া আরো অন্য কেউ আছে। এসিপি স্যারকে ইনফর্ম করে দিই। হ্যাঁ স্যার, ওই গ্যারেজের লোকটা যে লোকটার ব্যাপারে বলেছিল ও খুন হয়ে গেছে স্যার। আচ্ছা, ঠিক আছে।
হ্যাঁ, দয়ার ফোন ছিল। ওই অ্যাম্বুলেন্সটা পাওয়া গেছে, কিন্তু ওই অ্যাম্বুলেন্সের ভেতরে ওই পোস্টারের লোকটার লাশ পাওয়া গেছে। কেউ ওকে মেরে ফেলেছে আর রেখে দিয়েছে অ্যাম্বুলেন্সে। ওই কিডন্যাপারদের গ্যাংই হবে। ওরা জানতে পেরে গেছে যে সিআইডি ওদের পিছু নিয়েছে, তাই আমরা পৌঁছানোর আগেই কাজটা শেষ করে দেয়। ভীষণ চালাক মনে হচ্ছে, সব প্রমাণ লোপাট করে যাচ্ছে। স্যার হ্যাঁ, স্যার আমাদের ইনফর্মার বলছে যে শহরের চাইল্ড ট্রাফিকিং এর কোনো রকম গ্রুপ অ্যাক্টিভ নেই। লোকাল পুলিশও তাই বলছে। পুরবি একটা কথা মনে রেখো, লোকাল পুলিশ আর ইনফর্মাররা জানে না তার মানে এই নয় যে এরকম গ্যাং অ্যাক্টিভ নয় এই শহরে। এরা কি সারা শহরে গেয়ে বেড়াবে যে আমরা চাইল্ড কিডন্যাপ করি, চাইল্ড কিডন্যাপ করি? না, এটা ওরা এমন দেখায় যেন অন্য কাজ করছে। দেখানোর জন্য অন্য কিছু আর ভিতরে নোংরা কাজ। হ্যাঁ, আরও একটা অ্যাম্বুলেন্সের ব্যাপারে জানতে পারা গেছে 10 দিন আগে কেনা হয়েছিল। কে কিনেছে? স্যার, ডিপিভি হসপিটাল কিডন্যাপিং এর একদিন আগেই কেনা হয়েছিল। ডিপিভি হসপিটাল চাইল্ড কিডন্যাপ করছে হসপিটাল থেকে? স্যার, আপনারা তো বলছিলেন অ্যাম্বুলেন্সে কিছু লেখা ছিল না, কিন্তু আমাদের পেন্টিং তো অনেকদিন আগে হয়ে গেছে। আর স্যার, আপনারা কেন হসপিটালকে বদনাম করছেন? আপনারা এরকম ভাবলেনই বা কি করে যে ডিপিভি হসপিটাল এরকম কিছু করতে পারে? তাছাড়া আপনারা জানেন না স্যার, আমাদের ম্যানেজমেন্ট খুবই স্ট্রিক্ট, আর ম্যানেজমেন্টের পারমিশন ছাড়া এখান থেকে অ্যাম্বুলেন্স বাইরে যেতেই পারে না। আচ্ছা, এটাও তো হতে পারে যে বেআইনি যা কিছু এখানে হচ্ছে সেটা ম্যানেজমেন্টের কাছে কোনো খবর নেই। কি? তাও স্যার, এরকম করাটা অসম্ভব। এরকমও তো হতে পারে এখানে কেউ কাজ করে, সে লুকিয়ে কিডন্যাপিং এর সাথেও যুক্ত। আপনারা সিআইডির অফিসার, আপনাদের যা করার আপনারা করতে পারেন। যদি আপনাদের সন্দেহ হয় তাহলে আপনারা হাসপাতালে সিসিটিভি ফুটেজও চেক করতে পারেন। সে তো আমরা করবই। আমার তো মনে হচ্ছে যে দয়া যে অ্যাম্বুলেন্সটা পেয়েছিল সেটা এই হসপিটালের নয়। এটা ওই বাচ্চাটার দাদু না? এখানে কি করছে? স্যার, এই ওয়ার্ড বয় কোথায় গেল? এক্ষুনি তো এখানেই ছিল। ওয়ার্ড বয় তো হসপিটালেরই, যাবে কোথায়? এসপি স্যার? হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে ওকে স্যার। ইয়া, উজ্জ্বলকে পাওয়া গেছে। কোথায় পাওয়া গেল? যেখানে ময়লা ফেলা হয় সেখানেই পাওয়া গেছে। লোকাল পুলিশ ওকে ব্যুরোতে নিয়ে এসেছে। স্যার, খুব অবাক করা বিষয়, কিডন্যাপাররা কোনো ডিমান্ড করলো না, কিছু করলো না, বাচ্চাটাকে ছেড়ে দিল। এটা তো ঠিক। চলো, বাকি কথা ব্যুরোতে গেলেই জানতে পারবো। উজ্জ্বল, উজ্জ্বল বাবা, মনে করো, তুমি মনে করে বলো না, ওরা তোমাকে কোথায় নিয়ে গিয়েছিল? মনে করো। এসিপি আঙ্কেল, আমার কিচ্ছু মনে পড়ছে না, কিচ্ছু না। উজ্জ্বল, এভাবে বলেন না বাবা। দেখো, মনে করার চেষ্টা করো, কোথায় নিয়ে গেছিল ওরা তোমাকে? না এসিপি আঙ্কেল, আমার কিচ্ছু মনে পড়ছে না। এভাবে বলে না বাবা, তোমাকে মনে করার চেষ্টা করতে হবে। তুমি চাও না ওই লোকগুলো যারা তোমাকে এই কষ্ট দিয়েছে ওদের চরম শাস্তি হোক, ওদের ধরা পড়া উচিত? সেজন্য তোমাকে আমাদের সাহায্য করতেই হবে। আমার কিচ্ছু মনে পড়ছে না। আমার মনে পড়বেই বা কি করে? ওই লোকগুলো আমাকে অ্যাম্বুলেন্সে তুললো, তারপর ওরা আমার ঘাড়ে ইঞ্জেকশন দিয়ে দিল, আর তারপর শুধু অন্ধকার দেখছিলাম। আমি অজ্ঞান হয়ে যাই।
আচ্ছা বাবা, কখনো তো তোমার জ্ঞান ফিরেছিল তো? এসিপি আঙ্কেল, যখনই আমার জ্ঞান ফিরতো ওরা আবার ইঞ্জেকশন দিয়ে দিত আর আমি আবার অজ্ঞান হয়ে যেতাম। আচ্ছা, যখন তোমাকে দ্বিতীয়বার তোমাকে অজ্ঞান হওয়ার ইঞ্জেকশন দিয়েছিল, আচ্ছা তখন কি তুমি কাউকে দেখেছিলে? আবছা করে কাউকে দেখেছিলে? তাছাড়া হয়তো মনে করো, ধরো ওদের কথা শুনেছো তুমি, কোনো নাম মনে পড়ছে কি যেটা ওরা বলেছিল? কোনো জায়গার নাম বা অন্য কোনো নাম যেটা তোমার মনে পড়ে? তুই রমনার ঠিকানা জানিস না? পাঠা ওকে। রমনা নামটা বারবার ওরা এই নামটা বলছিল। রামোনা? এই নাম রামোনা। জল, আর একটু মনে করে বল, যেখানে লোকে ময়লা ফেলে, ময়লা তুলে, গার্বেজ ডাম্পিং গ্রাউন্ডে, সেখানে তুমি কেন গিয়েছিলে? আমাকে আমাকে ওখানে ঠাকুরদা যেতে বলেছিলেন। তোমার দাদু? ইনি তো ঠাকুরদাই হন, আমার কাকা হন, আমাদের গ্রামেরই মানুষ। উনি এখানে ওনার নাতির চিকিৎসা করাতে এসেছেন। উজ্জ্বল, দাদু তোমাকে ডাম্পিং গ্রাউন্ডে কেন যেতে বলেছিলেন? কেন যেতে বলেছিলেন দাদু? ওনার ওনার নাতির জন্য কোনো এক সাধু বাবার থেকে ভেষজ ওষুধ আনার জন্য। ভেষজ ওষুধ মানেটা কি? তাহলে উনি হসপিটালে কি করতে গিয়েছিলেন যদি এগুলো দিয়েই চিকিৎসা করানো ছিল? আরে আপনারা কাকাকে এত সন্দেহ করছেন কেন? ওনার নাতি ওখানে ভর্তি আছে। স্যার, আমি আমার ছেলেকে নিয়ে বাড়ি যেতে পারি? না ম্যাম, 1 মিনিট, আগে কিছু টেস্ট করে নিই, তারপরে আপনারা নিয়ে যাবেন। দেখুন স্যার, আমাদের বাচ্চা ঠিকঠাকভাবে বাড়িতে ফিরে এসেছে, তাহলে চেকআপের কি দরকার? দেখুন, এর বিশ্রামের প্রয়োজন, প্লিজ। দেখুন স্যার, বাচ্চা ঠিক আছে, ভালো কথা, কিন্তু কিছু প্রসিডিওর আছে, আমাদের কিছু নিয়ম আছে, সেগুলো পালন করতে হবে, টেস্ট তো করতেই হবে। উজ্জ্বল, একটা কথা বলবে? আমি লক্ষ্য করছি যখন থেকে তুমি বসে আছো এখানে, পেটের এই জায়গায় চুলকে যাচ্ছ। কি হয়েছে? ওখানে কিছু হয়েছে তোমার? কোনো ব্যথা আছে? কোনো ক্ষত? কি হয়েছে? আমি চেক করছি। হ্যাঁ, 1 মিনিট। মাই গড, মাই গড! এই চিহ্নটা কিসের? এ তো অপারেশনের চিহ্ন। বাচ্চাটার পেট কাটা হয়েছে আর সেলাই করা হয়েছে। এবারে বুঝতে পারছেন মেডিকেল চেকআপের কেন দরকার? বস, বস, এটা একদম কিডনির কাছে, একে আল্ট্রাসাউন্ড করতে হবে। দেখো সালুকে, যা কিছু করার তাড়াতাড়ি করো। আমি একে নিয়ে যাচ্ছি, এসো হ্যাঁ। বাবা। দেখো না কি হলো, তুমি একটা কিছু করো না। শান্ত শান্ত। আমি কিন্তু ভয় পাচ্ছি অভিজিৎ, বাচ্চাটার পেটের ভেতর থেকে কোনো অর্গান লুকিয়ে বের করে নেয়নি তো? আমাকে কাকা একদিন বলছিল যে ওনার নাতির কিডনি ট্রান্সপ্ল্যান্ট করাতে হবে। পুরবি, চেক করে দেখো তো উনি এখন হসপিটালে আছেন কিনা। স্যার, বিশ্বাসই হচ্ছে না, কাকা এরকম করতে পারে আমার ছেলের সাথে। উনি করেননি, হয়তো কাউকে দিয়ে করিয়েছেন। স্যার, স্যার আমার তো মনে হচ্ছে ডিপিভি হসপিটালে কোনো অর্গান ট্রান্সপ্লান্টের কোনো র্যাকেট চলছে। মহিপাল বাবুর নাতির চিকিৎসাও ওখানেই চলছিল, আর উনি একজন ওয়ার্ড বয়কে কিছু টাকা দিচ্ছিলেন, ওর সঙ্গে কথা বলছিলেন কোনো কাজ করার জন্য। ও স্যার, হ্যাঁ, এক্ষুনি হসপিটাল থেকে খবর পেয়েছি যে মহিপাল বাবুর নাতি 2 দিন আগেই ডিসচার্জ হয়েছে। ওই দেখো, কাজ শেষ আর মহিপাল বাবু সেখান থেকে উধাও। ওই ওয়ার্ড বয়ের ব্যাপারে জানতে পারলে কিছু? হ্যাঁ স্যার, ওর নাম গোপাল, আর ও ওখানে টেম্পোরারি বেসিসে কাজ করে। এই মুহূর্তে কোথায়? স্যার হয়তো ঘরে,
কারণ ও হাফ বেলার ছুটি নিয়ে বাড়িতে গেছে, এটা বলে যে ওর নাকি শরীর খারাপ। শরীর খারাপ? ওর অ্যাড্রেস নিয়েছো? হ্যাঁ স্যার। গোপাল, গোপাল, স্যার লাস্ট অটপসির জন্য পাঠিয়েছি। গুড। অ্যাম্বুলেন্স চেক করেছো? স্যার কিচ্ছু পাইনি ওখানে। যে খুনগুলো করেছে খুব চালাকি করে করেছে, কোনো প্রমাণ রাখছে না। স্যার, ওয়ালেট মোবাইল কিচ্ছু পাইনি, শুধু এই পোশাক আর ঘড়িটা পেয়েছি। জামা আর ঘড়ি পকেট ঠিক করে চেক করেছো তো? হ্যাঁ স্যার। ঘড়ি জেডি ওয়াচ রিপেয়ারিং, বরিওয়ালি ইস্ট, এই জায়গাতে ঘড়ি রিপেয়ার করা হয়েছিল। এখান থেকে লোকটার সম্পর্কে জানা যাবে। বস, হ্যাঁ বস, আমাদের আন্দাজ তো একদম ভুল বের হলো। ভুল বুঝেছি মানে? মানে এটা অর্গান ট্রান্সপ্লান্টের কেসই নয়। তার মানে এই বাচ্চাটা তো সবকটা অর্গানই আছে। তাহলে ওরা করেছেটা কি? এই দেখো বস, আমি বলছি, এখানে সার্জারি করা হয়েছে আর এইখানে এইগুলো হচ্ছে স্টিচ। এটা একদম তাজা, তার মানে এই স্টিচগুলো এক্ষুনি করা হয়েছে, রিসেন্ট। কিন্তু মন দিয়ে দেখো বস, এই সার্জারি চিহ্নটার পাশে কোনো কোনো স্টিচের ঠিক গায়ে অন্য কোনো চিহ্ন আছে। এই চিহ্নটা হচ্ছে আগের স্টিচের, তার মানে ওর এখানে আগেও কাটা হয়েছে আর স্টিচেস করা হয়েছিল, তারপরে স্টিচ কাটা হয়েছিল, তারপর আবার চেরা হয়েছে, তারপর আবার স্টিচ করা হয়েছে, দুবার স্টিচ করা হয়েছে। প্রথমে কেটেছে, তারপরে সেলাই করেছে, আবার কেটেছে, আবার সেলাই করেছে। অথচ দেখো, উজ্জ্বলের শরীর থেকে কোনো অংশ চুরি করে কেটে নেয়নি। তাহলে ওরা কি করতে চেয়েছিল? কেন কাটাছেঁড়া করলো এই বাচ্চাটাকে? আর সেই লোকটাই বা কে? স্যার, হসপিটালের জন্য আর টাকা ছিল না, সেই জন্য নাতিকে এখানে নিয়ে এসেছি। তাহলে এই কথাটা আপনি হেমন্তকে আর সুনিতাকে কেন বলেননি? কি করে বলবো, ওরা তো নিজেরাই এখন খুব চিন্তায় রয়েছে। উজ্জ্বলের মা বলছিল যে আপনি নাকি কিডনি ট্রান্সপ্ল্যান্টের ব্যাপারে কথা বলছিলেন। হ্যাঁ, কথা বলছিলাম। আমার নাতির কিডনি খারাপ হয়ে গেছে, সেই কথাটা আমি ওদের বলবো না তো আর কাকে বলবো? এই শহরে ওরা ছাড়া আমার পরিচিত আর আছেই বা কে? আর আপনারা আমার সম্পর্কে এরকম ভাবছেন আমি এই কাজ করব? ওরা দুজনেও তাহলে আপনাদের কথা বিশ্বাস করলো যে আমি ওদের ছেলের সঙ্গে কিছু খারাপ কাজ করতে পারি? আরে ওরা তো আমার একই গ্রামের, আমার ভীষণ আপন। ওরা আপনার গ্রামের, আপনার বাড়ির লোক, তাহলে আপনি ওদের বাড়িতে না থেকে এখানে এই ওয়ার্ড বয়ের বাড়িতে কি করছেন? আরে স্যার, আমি ওদের সঙ্গেই থাকতাম, ওরা যদি নিজেরা বিপদে না থাকতো। বেচারা ওয়ার্ড বয় ওর ঘরটা আমাকে থাকবার জন্য দিয়েছে। আমি এখানেই থাকতে চাই, জানি না কবে একজন ডোনার পাবো আর আমার নাতির জীবনটা বেঁচে যাবে। আজকে পার্কিংয়ে ওয়ার্ড বয়কে কোন কাজের টাকা দিচ্ছিলেন? আরে ঘর ভাড়া হিসেবে ওকে টাকা দিচ্ছিলাম। আপনাদের বিশ্বাস না হলে ও ফিরে এলে ওকে জিজ্ঞেস করবেন। ওকে তো জিজ্ঞাসা করবোই। আপাতত আমরা আসছি, প্রয়োজন পড়লে আপনার সঙ্গে আবার দেখা করতে আসবো, খেয়াল রাখবেন। স্যার, যদি এই কাজটা ইনি না করেন, কে করেছে? স্যার, এটা তো আমাদের দোকানেরই ঘড়ি, এখানেই রিপেয়ার হয়েছিল। একে দেখেছেন নাকি?
স্যার এই লোকটাই তো, স্যার এরই ঘড়ি তো আমি সারিয়েছি। স্যার 3-4 দিন ধরে প্রায়ই আসতো, তারপরে 2 দিন ধরে দেখছি না। আচ্ছা, ও করতো কি এখানে এসে? স্যার কিছু নয়, বাইরে চায়ের দোকানে বসে থাকতো, চা খেত, এদিক ওদিক তাকাতো। আচ্ছা একটা কথাও বলুন, ও কি একা আসতো নাকি ওর সঙ্গে কেউ আসতো? স্যার ও একাই থাকতো। এ কখন আসতো আর কখন যেত? স্যার সকাল 9টায় আসতো, তারপর 12টায় গিয়ে আবার 3টায় আসতো, তারপর সন্ধেবেলা যেত। আচ্ছা আপনি আশেপাশে কোথাও শুনেছেন যে কিডন্যাপিং হয়েছে বা এমন কিছু? না তো স্যার, ওরকম কিছু শুনিনি। স্যার ও এখানে আসতো কিন্তু এখানে কিছু করেনি। হতে পারে করার সুযোগ পায়নি বা করতে যাবে, সেই কারণে এই জায়গাটা রেকি করতে আসতো। স্যার সেসব না হয় বুঝলাম, কিন্তু এই 9টা আর 3টের অর্থটা কি? এখানে আশেপাশে কোনো স্কুল আছে? 9টার সময় স্কুল খোলে, 3টের সময় ছুটি হয়ে যায়। আচ্ছা, এখানে আশেপাশে কোনো স্কুল আছে? হ্যাঁ স্যার, স্যার পাশের গলিতেই একটা ছেলেদের স্কুল আছে। থ্যাংক ইউ। ধরো ওকে, ধরো ওকে হসপিটাল নিয়ে যেতে হবে। ধরো ধরো। সিআইডি বাচ্চাটাকে দেখো, ওকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও। স্যার, ওই লোকটা এই অ্যাম্বুলেন্সটা নিয়ে পালিয়ে যাচ্ছিল। ড্রাইভার ওকে গুলি করে দিয়েছে আর ওখানেই ও মারা গেছে স্যার। কোনো রাস্তা তো খুঁজে বের করতে হবে, না হলে এই খুন আর এই সমস্ত বাচ্চাদের কিডন্যাপিং এগুলো তো চলতেই থাকবে। স্যার হতে পারে এই অ্যাম্বুলেন্স থেকে কোনো খোঁজ পাওয়া যেতে পারে। হ্যাঁ হয়তো কিছু তো পাওয়া যাবে। এটা আবার কি? অর্ধেক খাওয়া স্যান্ডউইচ। ফেডিক, এটা ধরো তো। এটা তো পাঞ্জাবি নিউজ পেপার। পাঞ্জাবি নিউজ পেপার? তার মানে ওরা কিডন্যাপ করতে পাঞ্জাব থেকে এসেছিল? হতে পারে, খোঁজ নিয়ে দেখতে হবে। স্যার পাঞ্জাবে এই রমনাকে খোঁজা, কোথায় খুঁজবো? রমনা নামটা বারবার ওরা এই নামটা বলছিল। পুরো পাঞ্জাবে গিয়ে খোঁজার দরকার নেই দয়া। বর্ডার টাউন এডিশন এটা, বর্ডার টাউন। বর্ডার টাউন যাও, এই অ্যাম্বুলেন্সটা নিয়ে। বর্ডার টাউন এই অ্যাম্বুলেন্সে? হ্যাঁ দয়া, বর্ডার টাউন। সরি স্যার, সরি স্যার। পঙ্কজ, ঘুমিও না, আশেপাশে দেখো, আশেপাশে দেখতে থাকো। ও ভাই, এটা আমাদের এখানকার সবচেয়ে স্পেশাল চা।
এই চায়ের কোনো তুলনাই হয় না। ঠিক বলেছেন। এই দাদা, দুটো চা দাও তো। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। পঙ্কজ, জিজ্ঞাসা করো তো রমনার ব্যাপারে এরা জানে কিনা। আচ্ছা, তোমরা ওই রমনার ব্যাপারে কিছু জানো? কে কি? স্যার ওটা তো বলতে পারবো না। আপনাদের চা দেবো না কফি? কি দাদা? রমনা লজ? রমনা লজ? আরে একটু আগে বলছিলেন না ওই আপনার বন্ধুকে রমনা লজের বিষয়ে খোঁজ নিতে। আমি ভেবেছিলাম রমনা কোনো মহিলা যে এই র্যাকেটটা চালায়। এটা তো লজ, হতে পারে এই র্যাকেটটা ওখানেই চালানো হয়। আরে দাদা, আপনি কোথায় হারিয়ে গেলেন ঠিকানা জিজ্ঞেস করতে করতে? না, আমি ওই রমনা লজের ব্যাপারেই জিজ্ঞাসা করছিলাম। হ্যাঁ, দেখেই বুঝে গেছিলাম অ্যাম্বুলেন্স নিয়ে এসেছেন, রমনা লজেই যাবেন। নতুন তো আপনি? আরে তুমি চেনো তো রমনা লজ কোথায়? আরে হ্যাঁ জানি বাবা, জানি। আরে ভাই, ড্রাইভার আমি, কলকাতা থেকে নিয়ে এসেছি অ্যাম্বুলেন্স। তার মানে সাদা রঙের অ্যাম্বুলেন্স নিয়ে এসেছিলেন? হ্যাঁ। তাহলে এটা বলো যে আমরা যাব কোন দিকে, কোন দিক দিয়ে? হ্যাঁ, তোমরা এখান থেকে সোজা যাও আর তারপরে বাঁ দিক নাও। একটু আগে গেলেই একটা সাইনবোর্ড দেখতে পাবেন বড় মতো, তার উপর লেখা আছে রমনা লজ। ব্যাস, ওখানে ভেতরে ঢুকে যান। বাহ, ভেতরে গেলেই তোমরা একজন ম্যানেজারের দেখা পাবে। ঠিক আছে, চলো। আরে তোমার চাটা খুব বাজে ছিল, এনা ধরো। স্যার, এই দেখুন বোর্ড, রমনা লজ। এই তো স্যার, এখানে সোজা। দেখা যাক। আরে ভাই, এত ছোট নয়, 17-18 বছরের দরকার। হ্যাঁ, আরে একবার বললাম না, বুঝতে পারছিস না কেন কথা? ঠিক আছে, হ্যাঁ কি দরকার? আরে লজে এসছি, রুমই চাই। এখানে কোনো রুম খালি নেই, সব রুম ফুল। হ্যাঁ, দেখো একটু, মানে যদি... আরে বাবা, কেন সময় নষ্ট করছো এখানে? অন্য কোনো লজে যাও না। তাহলে আর কি করবো, রুম খালি নেই, তাহলে অন্য কোনো লজ দেখতে হবে না? থ্যাঙ্কস, চললাম। ভাই, ওয়াশরুম ইউজ করতে পারি? হ্যাঁ দাদা প্লিজ। আরে অনেক দূর থেকে এসছি তো, সমস্যা হয়ে যাবে। 2 মিনিটে হয়ে যাবে। ঠিক আছে, যান। ওইদিকে বাথরুম। থ্যাঙ্কস থ্যাঙ্কস থ্যাঙ্কস। নম্বরে গাধা তুই। তোকে বলেছিলাম না ডবল প্লাস্টিকের পাউডারটা র্যাপ করতে? ডবল কর তাড়াতাড়ি, না হলে ছিঁড়ে যাবে ওগুলো। আর ভাই, ডাক্তার যেভাবে বলেছে সেভাবেই করবি। তাড়াতাড়ি কর তোরা, তাড়াতাড়ি, না হলে ইনফেকশন হয়ে যেতে পারে। স্যার, উজ্জ্বলের মতো এখানে অনেক বাচ্চা আছে, আমি আমার নিজের চোখে দেখেছি, আর কারোর জ্ঞান নেই স্যার। বাচ্চাদের এখানে সার্জারির জন্য রাখা হয়েছে, ওদের মধ্যে ড্রাগস ভরে অন্য কোনো জায়গায় নিয়ে যাওয়া হবে। এই বাচ্চাদের ড্রাগ ক্যারিয়ার বানাচ্ছে? হ্যাঁ, এটা ড্রাগস বেচার কোনো বিরাট বড় র্যাকেট। এরা পাচার করার জন্য বাচ্চাদের ইউজ করে। কিন্তু স্যার, আমাদের দেশে তো সব ড্রাগস বর্ডার থেকে আসে। হ্যাঁ, আসে তো বর্ডার দিয়ে। এখন বুঝতে পারলে যে ওই ডবল স্টিচের রহস্যটা কি, আর মুক্তিপণ ছাড়াই বাচ্চারা কি করে ফিরে এসেছে? হ্যাঁ স্যার, প্রথমে ওটা খোলে, তারপর ভেতরে ড্রাগস ভরে, আর তারপর সেলাই করে, তারপর আবার খোলে, ড্রাগস বার করে, আবার সেলাই করে। হ্যাঁ,
ওই ড্রাগগুলোকে প্লাস্টিকে র্যাপ করে পেটের মধ্যে রেখে দিয়েছে, যাতে পেটের মধ্যে যে অ্যাসিড আছে ওটা ড্রাগের সাথে মিশে না যায়। আগে এখান থেকে বাইরে যাই, এসিপি স্যারকে ইনফর্ম করি। ধন্যবাদ ভাই ওয়াশরুম ইউজ করতে দেওয়ার জন্য। থ্যাঙ্কস। দাঁড়াও। আরে ওই ড্রাইভারটা এসে গেছে। ড্রাইভার? আরে একজন লম্বা করে গাট্টা গোট্টা লোক ছিল, আর ওর সঙ্গে একজন মোটা আর বেটে লোকও ছিল। নিজেদের অ্যাম্বুলেন্স নিয়ে আসছিল, আমি ওদের রাস্তা বলে দিয়েছি। গাঁটটা কোট্টা লোক, ড্রাইভার, অ্যাম্বুলেন্স। আরে কি সব বলছো তুমি? ও, তোমরা লুকিয়ে স্মাগলিং এর ব্যাপারে জানতে এসেছিলে। চলো, খুব ভালো। সত্যিটা জেনে যদি তোমরা মরো তাহলে তোমাদের আত্মাটাও শান্তি পাবে। ভাই আমরা তো শুধু আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি কিচ্ছু করিনি। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। নিজেদেরকে খুব চালাক ভেবেছিলে না? রাজেশ, ডাক্তারবাবুকে ফোন করো। এক্ষুনি যাচ্ছি। হ্যালো হ্যালো, কি হচ্ছে ওখানে? কেউ কি আমাকে বলবে? মনে হচ্ছে কাউকে ফোন করেছে। বাকি লোকেরা এখানে আসার আগে আমরা বেরিয়ে যাই। অ্যাম্বুলেন্স পার করো, বাচ্চাদের অ্যাম্বুলেন্সে নিয়ে চলে যাই। বাচ্চারা অ্যাম্বুলেন্সে নেই। ব্যাড লাক। আসলে লাস্ট মোমেন্টে প্ল্যানটা চেঞ্জ করতে হলো। আমি যা বলেছি ওটা তোমাকে বোকা বানানোর জন্য ছিল, যাতে তুমি আমাকে ফলো করো আর ওখানে লজ থেকে বাচ্চাদের খুব সহজেই বার করে দেওয়া যায়। বাবা, উঠে পড়। এনিওয়ে, গুড জব অফিসার্স, গুড জব। ডাক্তার তুমি? হ্যাঁ, ডাক্তার হওয়ার যোগ্যতা তোমার নেই। জল্লাদ তুমি, জল্লাদ। দ্য গ্রেট ডক্টর আনন্দ। বাহ বাহ বাহ, বলুন ডক্টর আনন্দ, কেন করেছো এই কাজ, এই ঘৃণ্য কাজ? তাড়াতাড়ি বলো। টাকার লোভে। পেশা ডাক্তারের আর কাজ ড্রাগস পাচারের। ডাক্তার মানুষকে জীবন ফিরিয়ে দেয়, আর তুমি মৃত্যু বিতরণ করছিলে। টাকার নেশায় আমাকে অন্ধ করে দিয়েছিল।
কি ভালো কি মন্দ বুঝতেই পারিনি। টাকা লোটার নেশায় এ অন্ধ হয়ে গিয়েছিল। বাহ বাহ বাহ! যদি টাকার এতই লোভ ছিল, মানুষের সেবা করে উপার্জন করতে পারতে। বাচ্চাদের জীবন নিয়ে খেলা করতে না তুমি। কিন্তু আমি বাচ্চাদেরকে মারতাম না, কাজ হয়ে যাওয়ার পর সবাইকে ছেড়ে দিতাম। চুপ চুপ! আর এই জন্য বেচারা মা বাবা কিছুই বলতে পারতো না, এইটা ভেবে যে আমাদের বাচ্চা বাড়িতে ফিরে এসেছে, পুলিশের ঝামেলায় যাওয়ার কি দরকার, তাই না? তোমরা নিষ্পাপ বাচ্চাদের কি করে ফাঁসাতে বলো? আমরা অ্যাম্বুলেন্স নিয়ে যেতাম আর ইচ্ছে করেই বাচ্চাদেরকে ধাক্কা মারতাম। তারপর ডাক্তার দেখানোর বাহানায় বাচ্চাদের অ্যাম্বুলেন্সে তুলে আমাদের আড্ডাতে নিয়ে যেতাম। আর রাস্তায় ওই নিরীহ বাচ্চাগুলোকে অজ্ঞান হওয়ার ইঞ্জেকশন দিতে তুমি, যাতে ওদের কিছু মনে না থাকে। হ্যাঁ, এই অ্যাম্বুলেন্সের আইডিয়াটা কার ছিল? আমরা সবাই জানি যে অ্যাম্বুলেন্সের চেকিং হয় না। এরই সুযোগ নিয়ে আমরা বাচ্চাদের অজ্ঞান করে অ্যাম্বুলেন্সে নিয়ে যেতাম আর আমাদেরকে কেউ ধরতো না। বাহ বাহ বাহ! ডক্টর আনন্দ, বাহ! আপনি কি মনে করেছেন আমরা কিছুই জানি না? অনেক আগেই আমাদের সন্দেহ ছিল, কড়া নজর ছিল তোমার ওপর। রমনা লজে যখন থেকে তুমি এই ঘৃণ্য কাজ করতে, তখন থেকেই জানতাম দেশে আর তোমার কটা ডেরা আছে সব কটা খুঁজে বের করব। অভিজিৎ, এই দেশের যেখানে যেখানে এর আড্ডাগুলো আছে না, সব কটা ভেঙে গুড়িয়ে দাও। আর এর সব লোককে গ্রেফতার করো যারা নিজের পেট চালাতো বাচ্চাদের পেট কেটে। আর এই ডক্টর আনন্দকে, এই শয়তান ড্রাগ বিক্রি করার জন্য ছোট বাচ্চাদের ব্যবহার করত। তাছাড়া নিরীহ বাচ্চাদের প্রাণও নিয়েছে। আইন তো একে কোনোদিন ক্ষমা করবে না। কঠোরতম শাস্তি হবে এর। হয়তো এর ফাঁসি হবে। কেন করছেন? সে তো ঠিক আছে, সারা পৃথিবীর লোক জানতে চাইছে মহান জাদুঘরের সাথে আজ আপনি যেটা করেছেন সেটা কি আপনি মল্লিকা দেবীর কথাই করেছেন? কি আজে বাজে কথা বলছেন? না, আসলে বিষয়টা একদমই তা নয়। আর আমার বলাতে কেন, আমি তো ইলিশকে একদম চিনিই না। কিন্তু আমি একটা কথা বলি আপনাকে, যা কিছু ইলিশ করেছে জোরাভারের বিরুদ্ধে, আমি সেটা সম্পূর্ণ সমর্থন করছি। কারণ এরকম ভণ্ড আর জালিয়াত জাদুকরদের সাথে ঠিক এরকমটাই হওয়া উচিত। ওদেরকে ঠিক এইভাবেই এক্সপোজ করে দেওয়া উচিত। তো আমি এতে ইলিশকেই সাপোর্ট করছি। একদম ঠিক বলে। এক মিনিট, আমিও এক বড় জাদুঘর, আর আমি জোর গলায় বলতে পারি জোরাবর কোনো মিথ্যেবাদী নয়। কারণ জাদুকরের কাছে জাদু এক সাধনা, তা সেটা আত্মা দিয়েই হোক বা মনোশক্তি দ্বারা। তাহলে আপনি এটা বলতে চাইছেন যে প্রত্যেক জাদুঘরের সম্পর্ক থাকে আত্মাদের সাথে? হ্যাঁ, তো মল্লিকা দেবী আপনারও কি সম্পর্ক আছে আত্মাদের সাথে? না, আসলে আমার কোনো আত্মাদের সাথে যোগাযোগ নেই। তবে এরকম যারা বলে আত্মাদের সাথে কানেকশন আছে, তারা শুধুমাত্র এইসব সাধারণ মানুষদেরকে ঠকানোর জন্যই এটা বলে থাকে। আপনি কি বলতে চান আমি মিথ্যে জাদুকর? আরে মিথ্যেবাদী তো এই মল্লিকা, জোরাভারের মতো যে লোকেদের জোরাবারের এরকমই উন্নতি হওয়া দেখতে উচিত। না পেয়ে ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। যা তা বললেই জাদুকর জোরাবার ঢঙ্গি নয়। আরে আপনারা ঝগড়া করবেন না, একে অপরের কথাটা তো শুনুন। ইলেশ, এ কি হচ্ছে? এ কি হচ্ছে? আরে হাওয়ায় কিভাবে উঠছে? এই চেয়ারটা হাওয়ায় কি করে ভাসছে? ইলেশ বাবু, আপনি ঠিক আছেন তো? কে কে ওখানে? কে ওখানে? আরে, এই ছুরিগুলো হাওয়াতে কিভাবে ভাসছে? এ তো মেরে ফেলবে নাকি? কে ওখানে? ইলেশ বাবু! এখন আমরা ইলেশের বাড়ির সামনে আছি। সবার মনে একটাই প্রশ্ন, যে ইলেশের মৃত্যুতে কি জাদুঘর জোরাবরের হাত আছে? কি এমন হয়েছিল ওই ম্যাজিক শোতে যাতে জাদুঘর জোরাবরকে ইলেশকে খুন করতে হলো? গুড ইভিনিং লেডিজ এন্ড জেন্টলম্যান, আমি সবাইকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। দ্য গ্রেটেস্ট ম্যাজিশিয়ান জোরাবর
লেডিস এন্ড জেন্টলম্যান, এবার শক্ত হয়ে বসুন। এখন আমি যে জাদু দেখাতে চলেছি আপনাদের, সেটা বিশ্বের কোনো কোনায় হয়তো আপনারা দেখেনওনি আর শোনেনওনি। 1 মিনিট। এখানে উপস্থিত সব দর্শক 7,000 টাকা দিয়ে টিকিট কেটেছেন আপনার শো দেখবার জন্য। আমি চাই যে আপনি প্রমাণ করুন আপনি সত্যিকারের ম্যাজিক দেখাতে পারেন, নকল কিছু নয়। ওই হ্যালো, তুমি যেই হও না কেন, আমার নাম নীলেশ। সে তুমি যেই হও না কেন, আপনি হবে শোটাকে বন্ধ করতে পারেন না। সিকিউরিটি, বাইরে বের করো ওনাকে। 1 মিনিট, কি এমন ভুল কথা বলেছেন উনি? এখানে আমরা সবাই 7,000 টাকা দিয়ে টিকিট কেটেছি। আমাদের তো এটা জানার অধিকার আছেই যে আপনার জাদু আসল নাকি নকল। মল্লিকা, ফেমাস লেডি ম্যাজিশিয়ান, কিন্তু আমার মতন এত সাফল্য অর্জন করতে পারেনি, তাই এইসব ফালতু কাজ শুরু করে দিয়েছো তুমি। ঈর্ষায় পড়ে কত টাকা দিয়েছো ওকে আমার এই শো বন্ধ করার জন্য? যদি তোমার জাদু সত্যিই আসল হয় তাহলে ভয় কিসের? আমাদের প্রত্যেকের এখানে উত্তর চাই। শুনুন বস, এরা সবাই আমাদেরকে দেখছে, আপনি প্লিজ কিছু করুন। আপনি উত্তরটা দিয়ে দিন প্লিজ, না হলে আমাদের মান সম্মান মাটিতে মিশে যাবে। ঠিক আছে, আমার কোন জাদু দেখতে চাইছেন আপনারা? এক্সকিউজ মি, ওই চেয়ারটা নিয়ে স্টেজে রাখুন তো। হ্যাঁ তো মিস্টার জাদুকর, এই 5 মিনিট আগে একটা চেয়ার আপনি হাওয়ায় তুলেছিলেন। আমি চাই যে আপনি এই চেয়ারটা, হ্যাঁ মানছি এই চেয়ারটা আপনার নয়, তবুও আমি বিশ্বাস করি আপনি এটা পারবেন। এই চেয়ারটাকেও আপনি হাওয়ায় উড়িয়ে দেখান না। হ্যাঁ হ্যাঁ, আমরা দেখবো, আমরা দেখতে চাই। দেখান দেখান, এটাও করে দেখান। আরে আপনি কি আদৌ করতে পারবেন নাকি পারবেন না? কি হলো স্যার, চেয়ারটা কি খুব ভারী হয়ে গেল? আমি বলবো কেন হচ্ছে না, কারণ ইনি কোনো জাদুকর নন, একটা ভণ্ড। একটা শব্দ যদি মুখ থেকে বার করিস না, এখানেই জ্যান্ত বোঝাতে তোকে। জাদু দেখাই আমি, জাদু। আর আমার জাদু ওইখানের সঙ্গে যুক্ত, ওই উপরের সঙ্গে, ওই আকাশের সঙ্গে। এখন এই লোকটার নেগেটিভ এনার্জির জন্য আমার আত্মার তপস্যা ভঙ্গ হয়ে গেছে। আজকে আমি আপনাদের কাউকেই আর কোনো জাদু দেখাতে পারবো না। দ্য শো ইজ ডিসমিসড। দ্য শো ইজ ডিসমিসড। আরে ভাই ফ্রেডি, এই মিডিয়ার লোকেদের সামলাও তুমি। একটু সরে যান প্লিজ, সাইড দিন, যেতে দিন প্লিজ। একটু সরে যান। এক্সকিউজ মি, কি জিজ্ঞেস করতে চান? আপনারা নীলেশের প্রতিবেশী? হ্যাঁ স্যার। আচ্ছা, আপনারা কি জানেন ওর বাড়ি থেকে এসেছিল কিংবা বাড়ি থেকে বেরিয়েছিল? না স্যার, আমরা কাউকে দেখিনি। ব্যাস ওই একটা জোরে চিৎকার শুনে আমরা সবাই এখানে ছুটে চলে এসেছি। তাহলে যখন আপনি এখানে এসেছিলেন কাউকে যেতে দেখেছেন? না স্যার। আপনারা প্লিজ এখানেই দাঁড়ান। ফ্রেডি, স্যার, ঘরের অবস্থা দেখে মনে হচ্ছে যেন ভূমিকম্প হয়েছে এখানে। অদ্ভুত ব্যাপার স্যার, পাঁচটা ছুরি দিয়ে খুন হলো আর খুনি বাড়িতেই ঢুকলো না, আর লাইভ টিভি শোতে মার্ডার।
আমরা আমাদের প্রফেশন নিয়ে মিথ্যাচার করি না। ইলেশ বাবু আপনি ঠিক আছেন তো? এই চেয়ারটা হাওয়ায় কি করে ভাসছে? কে ওখানে? ইলেশ বাবু! উনি বাড়িতে তো ঢুকেছিল, এই দেখুন ওর জুতো ছাপও ফেলে গেছে। স্যার এই চিহ্নগুলো নীলেশের জুতোর নয় তো? না, ওর পায়ে রক্তের তো কোনো দাগ নেই। আর এই দাগটা কোনো লোকের যার পায়ের সাইজটা বড়। বলছে তো খুন শূন্যে হয়েছে, কিন্তু দেখে তো মনে হচ্ছে না। ফ্রেডি, তুমি ওই লাইভ টেলিকাস্টের ফুটেজটা দেখাও তো ওই মার্ডারের। চেয়ার হাওয়াতে, ছুরিগুলো সব হাওয়াতে। স্যার, আবার ওই জোরাবারের সেই আত্মার ঘটনাটা সত্যি নয় তো? আরে ফ্রেডি, তোমার এই বাজে গল্প বন্ধ করো তো। ছুরিটা তো একদম নর্মালি মনে হচ্ছে, কোনো মেকানিজমও নেই। শূন্যে ভাসলো কি করে? আর বাইরে পালানোর সময় কেউ কাউকে দেখেও নি। স্যার, আবার জাদু নয় তো? আরে জাদু মানে তো মানুষকে বোকা বানানো, তাই না? কোনো না কোনো টেকনিক থাকে, মেকানিজম থাকে। এখানে তো কিছুই নেই। আচ্ছা, ওই জোরাবরের শোয়ে যত লোক এসেছিল প্রত্যেকের লিস্ট বের করো। অভিজিৎ, হ্যাঁ? এই দেখো, বাড়ির ভেতরে যাওয়া আসার আরো একটা রাস্তা আছে। স্যার স্যার কিচেনে এই দুটো গ্লাস পেয়েছি, আর এইটাতে লিপস্টিকের চিহ্ন রয়েছে, এই দেখুন। কোনো মেয়েও ছিল এখানে? যদি এখানে কোনো মেয়ে থাকে তাহলে ভিডিওতে দেখা গেল না কেন? আর চেয়ারটা হাওয়ায় উড়লো কি করে? আর নীলেশ চেয়ার থেকে নামার চেষ্টা করলো না কেন? ওই টেবিলে রাখা সমস্ত ছুরিগুলো হাওয়ায় উড়ে নীলেশের গায়ে এসেই লাগলো কি করে? এর উত্তর তো ওই লিপস্টিক পরা মেয়েটাই দিতে পারবে, বা ওই লোকটা যার জুতোর ছাপ পাওয়া গেছে। রবি, এই কথাটা কনফার্ম তো যে এই জোরাবার আর মল্লিকা এই মুহূর্তে বাড়িতে থাকবে না? এমনটাও তো হতে পারে যে ফ্রেডরিক আর পঙ্কজ সার্চ করার সময়ই পেল না। স্যার 100% কনফার্ম। ব্যবস্থাই এমনভাবে করেছি আমি। স্যার এই মল্লিকাকে চিফ গেস্ট করে কলেজ ফাংশনে ডেকে নিয়েছি। ও সেখানে বিকেল 5টার আগে ফ্রি হবে না। তাহলে তো ভালোই। আর এই জোরাবার? স্যার আমাদের ডিপার্টমেন্টের কিছু স্পেশাল অফিসারদের সাথে এই জোরাবারের মিটিং ফিক্সড করিয়ে দিয়েছি 5 স্টার হোটেলে। ও এখন ওখানে বসে নকল পেপার সাইন করছে পৃথিবীর 15টা দেশে ম্যাজিক শো দেখাবে বলে। চলো, ভালোই হলো। ও আন্দাজি করতে পারবে না যে কি হচ্ছে, আর ততক্ষণ আমরা আমাদের কাজ করে বেরিয়ে যাব। কিন্তু স্যার একটা ব্যাপার বুঝতে পারলাম না, আমরা ওদের ঘরের তল্লাশি ওরা ঘরে থাকাকালীনও তো করতে পারতাম। এদের ঘর থেকে বাইরে বেরোবার পর কেন? আরে দুজনেই জাদুকর, তাই জাদু তো এদের বাঁ হাতের খেলা। হ্যাঁ, চোখের সামনে থেকে ওরা কখন প্রমাণটা এদিক ওদিক করে দেবে কিছুই বুঝতে পারবো না। এই হচ্ছে সেই পাপি। আরে বাহ ডক্টর সালুখে, এত তাড়াতাড়ি খুনির খোঁজ পেয়ে গেলেন। এবার চটপট করে নামটাও বলে দিন।
জোরাবার বা মল্লিকা। এখন এই দুজনের মধ্যে আসলে কে খুনি এটা জানা বাকি আছে। এ আবার কেমন কথা হলো? এই কথাটা এই জন্য বলছি যে এই যে 5টা ছুরি আছে না, এর ওপর জোরাবারের আঙুলের ছাপ আছে। আর এই যে কাপড়টা, এর ওপর যে জুতোর ছাপটা আছে সেটাও জোরাবারের জুতোর ছাপ। স্যার তাহলে তো পরিষ্কার বোঝাই যাচ্ছে খুন ওই করেছে। ব্যাপারটা এত পরিষ্কার নয়, কারণ এই যে ওয়াইনের গ্লাসটা না, এর উপর যে লিপস্টিকটা আছে, এই লিপস্টিক মল্লিকার। আর এই যে সমস্ত জিনিসগুলো তোমরা নিয়ে এসেছো মল্লিকার বাড়ি থেকে, এর ডিএনএ আমি এই লিপস্টিকের সঙ্গে ম্যাচ করে দেখেছি, ম্যাচ হয়ে যাচ্ছে। তার মানে এই সমস্ত জিনিস আর লিপস্টিক মল্লিকারই। কিন্তু মল্লিকা তো টিভি শোতে বলছিল ও নীলেশকে চেনেই না। আমি তো ইলেশকে ঠিক মতো চিনিও না। তাহলে শোয়ের আগেও বাড়িতে কি করছিল? আর এই জোরাবারের কাছে তো একটা কারণ ছিল, নীলেশকে মারার জন্যই। নীলেশ সবার সামনে ওকে অপমান করেছিল, হেনস্থা করেছিল। কিন্তু মল্লিকার কাছে কি কারণ ছিল? আর স্যার একটা প্রশ্নের উত্তর এখনো পাইনি। যদি জোরাবার খুন করে তাহলে নীলেশের বাড়িতে ওকে দেখলাম না কেন? এই জোরাবার আর মল্লিকা এদের দুজনকে বিরতে ডেকে আনো। আপনাদের সাহস কি করে হলো আমার বাড়িতে ঢোকার? তাও আমি যখন ছিলাম না তখন। আর আমার জিনিসপত্রগুলো আপনারা এলোমেলো করে দিয়েছেন। এবার আমি আপনাদের বিরুদ্ধে কেস করব, বুঝতে পেরেছেন? অপরাধীদের বাড়িতে ঢোকার জন্য সিআইডির কারোর কোনো অনুমতি লাগে না। আর এই কেসে তোমরা দুজনেই ফেঁসে আছো। তুমি আমাদের মিথ্যে কথা কেন বলেছো? এ তুমি নীলেশকে চেনো না? বলো। স্যার আপনি আমাকে এর সাথে 2 মিনিট দিয়ে দিন, তারপরে দেখুন এর সব কিভাবে বলে। এবার কি আপনারা আমার গায়ে হাত তুলবেন? না, আমরা তো এটা চাইছিলাম না, কিন্তু যদি আপনাদের দুজনের ব্যাপার হয় তো চলো দয়া। না না থামুন, আমি আপনাদের সব সত্যিটা বলছি। এটা সত্যি যে আমি ইলেশের সাথে দেখা করতে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমি ওকে অফার দিতে চেয়েছিলাম, কারণ আমি জোরাবারকে অনেকদিন ধরে এই ধূলিসাৎ করে দেওয়ার চেষ্টায় ছিলাম। বাট ট্রাস্ট মি, এই খুনটা আমি করিনি, আমার কোনো হাত নেই এতে। আমি আগে থেকেই জানতাম আমার শোটা নষ্ট করে দেওয়ার জন্য তুমিই ওকে টাকা দিয়েছিলে। ওর সাথে আমার কোনোদিন দেখা হয়নি। আমি সেদিন ওকে তোমার শোতেই প্রথম দেখলাম, আর তারপরে আমি ওর সাথে দেখা করতে গিয়েছিলাম। কিন্তু আমি এটা জানতাম না যে তুমি ওকে মেরে ফেলবে। আমি ওকে মারিনি। বলে জোরাবার তোমার আঙুলের ছাপ ওই ছুরিতে কি করে এলো? স্যার মনে হয় আপনার কোনো ভুল হচ্ছে। তোমার নাম জোরাবার? আগে না স্যার, তাহলে কিন্তু চুপচাপ ওখানে দাঁড়িয়ে থাকো, যখন জিজ্ঞাসা করা হবে তখন বলবে। তাহলে জোরাবার এবার বলো কি করে খুন করলে? আমি এই মার্ডারটা করিনি। তোমার বলাতে কিছুই হবে না, আদালত প্রমাণ চাইবে, প্রমাণ যেটা তোমার বিরুদ্ধে। আমার বিরুদ্ধে কোনো প্রমাণই নেই, কারণ আমি একই সময় 2 জায়গায় উপস্থিত থাকতে পারি না। তার মানে হলো স্যার, যে সময় ইলেশের মৃত্যু হয় ঠিক ওই সময় দিল্লিতে উনি জাদুর শো করছিলেন। আমি মানছি যে আমি অনেক বড় জাদুকর, কিন্তু এত বড় জাদুকরও নই যে একই সময় 2 জায়গায় উপস্থিত থাকতে পারি। যদি আপনারা এই ভিডিও দেখে বিশ্বাস না করেন তাহলে দিল্লির ওই অর্গানাইজারকে ফোন করেও দেখতে পারেন। শোনো, ওনাদের নাম্বারটা দাও তো। হ্যাঁ স্যার। আমি কি যেতে পারি? যেতে পারো, আর আপনিও। থ্যাংক ইউ স্যার। স্যার অডিয়েন্সে যত মেম্বার ছিল সবার মোবাইল লোকেশন ট্র্যাক করেছি। স্যার যেই সময় নীলেশ মারা যায় ওর বাড়ির আশেপাশে কেউ ছিল না। আমার তো এই জোরাবারকেই সন্দেহ। আপনি এই একটাই প্রশ্ন 1000বার জিজ্ঞেস করলেও আমি একই উত্তর দেব। আমি বুঝতে পারছি না যে সিআইডি ওই খুনিকে খুঁজে বার করতে এত দেরি কেন করছে। আমি জানি ওই আত্মারাই ওকে খুন করে ফেলেছে। আমার শোতে আমাকে অপমান করেছিল এই লোকটা। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, ইনার কথা অনুযায়ী ইলেশের খুন হয়েছে
ওই আত্মাদের হাতে। তো এবার দেখার বিষয় হচ্ছে যে আপনাদের কি মনে হয়, ইলেশের খুন কোনো আত্মারা করেছে নাকি কোনো মানুষের কাজ? যত সব বাজে কথা। স্যার স্যার এই নীলেশের মৃত্যুর পর তো জোরাবার তো ফেমাস হয়ে গেছে। এর কাছে দেশ বিদেশ থেকে প্রচুর শোয়ের কল আসছে। শুধু তাই না, এর ফিজও দ্বিগুণ করে দিয়েছে। আচ্ছা, জোরাবারের তো খুব লাভ হয়েছে এই নীলেশের মৃত্যুতে। এই জোরাবারকে ধরতে গেলে এই নীলেশের পুরো ঠিকুজি কুষ্টি বের করতে হবে। হঠাৎ করে ও জোরাবারকে নিয়েই কেন পড়লো? আর স্যার, নীলেশ তো ছোট একজন সাংবাদিক, কোনো সামান্য একটা পত্রিকার জন্য লিখত। আর স্যার ওর অবস্থাও খারাপ। ছোটখাটো সাংবাদিক আর অবস্থাও ভালো নয়। যদি মল্লিকা নীলেশকে না বলে থাকে যে জোরাবারকে বরবাদ করার জন্যে, তাহলে এর মধ্যে জড়ালো কি করে? এবার ব্যাপারটা মাথায় ঢুকছে। এই নীলেশের অফিসে গিয়ে সার্চ করি। আসুন সাহেব। সাহেব, আপনারা আসতে বড্ড দেরি করে ফেলেছেন। গত কয়েক মাস ধরে খবরের কাগজ লসে চলছিল, তাই গত মাস থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। এই নীলেশের ব্যাপারে কিছু বলো। কেমন রিপোর্টার ছিল? খুবই খারাপ লোক ছিল সাহেব। খবর লুকানোর জন্য টাকা নিত সাহেব। আর সাহেব, খুবই বেইমান লোক ছিল সাহেব। স্যার, হ্যাঁ পঙ্কজ, এই দেখুন স্যার, নীলেশ জাদুকরের মেকআপে। আর এখানে সাউথ ইন্ডিয়ানে কিছু লেখা আছে। ও, মালয়ালাম। অদ্ভুত ব্যাপার, ম্যাজিক শো এর ইনফরমেশন মালয়ালামে বলা আছে। এই রিপোর্টার থেকে এরকম জাদুকর কবে আর কিভাবে হলো? আচ্ছা, এদিকে শোনো। হ্যাঁ সাহেব। এটা কি? কি এটা? আমি তো কিছু বুঝছি না। আরে তোমার বস জাদুকর হয়ে ঘুরছে আর তুমি বলছো তুমি কিছুই জানো না এই ব্যাপারে। এই জাদুকর কবে হলো? আমাদের সাহেব আর জাদুকর? সাহেব কিছু বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। হ্যাঁ পূর্বী। আচ্ছা, হ্যাঁ ওকে, ঠিক আছে। ওর মোবাইলটা ট্র্যাক করতে থাকো, ঠিক আছে? ইয়া, জোরাবারের অ্যাসিস্ট্যান্ট রোশন 3 বার গেছিল নীলেশের সঙ্গে দেখা করতে। আর ম্যাজিক শো এর আগের দিন রাতেও ওর সঙ্গে কথা হয়েছিল ওই নীলেশের। রোশন? এত জোরে দৌড়লে মাথা ঘুরে পড়ে যাবি, বুঝলি? হ্যাঁ, ছেড়ে দাও আমাকে। ও বুঝলি, যেতে দাও আমাকে। যেতেও দেবো ছেড়েও দেবো। আগে এটা বল, নীলেশের সাথে তোর কি ডিলিং চলছিল? আমার ডিলিং? হ্যাঁ ডিলিং। ওর সঙ্গে 2 বার কেন দেখা করেছিলি? ইলেশ? আমি কোনো ইলেশকে চিনি না। এই নাটকটা করিস না, বুঝলি? তোর পুরো লিস্ট আছে আমার কাছে। তুই কোথায় কখন দেখা করেছিলি, তোর মোবাইল ফোনের রেকর্ড সব। তুই এটা বল যে এই নীলেশ ভুয়ো জাদুকর সেজে কেন ঘুরছিল? নকল মালিয়ালি জাদু? কিন্তু উনি তো আমাকে বলেছিলেন যে উনি কেরালার অনেক বড় বিখ্যাত জাদুকর। উনি আমাকে মিথ্যে কথা বলেছিলেন কি? সেটা আমরা দেখে নিচ্ছি। তুই শুধু এটা বল যে তুই নীলেশের সঙ্গে কখন আর কেন দেখা করেছিলি।
উনি আমাকে একটা প্রস্তাব দেন। উনি বলেছিলেন যদি আমি ওনাকে সাহায্য করি আর আমি যদি জোরাবরকে বরবাদ করতে ওনার সাহায্য করি তো উনি আমাকে জোরাবরের থেকে বেশি 5 গুণ বেশি স্যালারি দেবে আর 6 মাসের মধ্যে আমার নিজের ম্যাজিক শো শুরু করে দেবে বলেছিলেন। উনি প্রমিস করেছিলেন যে উনি আমাকে জোরাবরের মতো আমাকে বিখ্যাত ম্যাজিশিয়ান বানাবেন। নীলেশের সঙ্গে কোথায় দেখা করেছিলি? ওনার বাড়িতে মিটিং হয়েছিল স্যার 3 সপ্তাহ আগে স্যার। আর ওখানেই আমি জোরাবরের জাদুর সমস্ত রহস্য ওনাকে বলে দিই স্যার। তোকে একটা কথা বলবো, তোর এই গ্রেট জাদুকর যে আছে চামচকে বেঁকিয়ে কি করে দেয়? এটাতেও কি আত্মারা আকাশ থেকে সাহায্য করে? আরে ইলেশ বাবু, কোনো আত্মা টাত্তা নেই। আরে এই দুনিয়াকে বোকা বানায় জোরাবার, সব থেকে বড় বিখ্যাত জাদুকর। চামচের মধ্যে একটা রবার থাকে আর রাবারকে একটু অ্যাডজাস্ট করে আর চামচ বেঁকে যায়। আরে বাপরে, এইভাবে ঠকায়? আর ওই যে মেয়েটাকে হাওয়ায় ওড়ায়, ওই জাদুটা কি করে করে? বেকার স্যার, বাঁতের খেলা। আপনিও করতে পারবেন। কি করে? মেয়েটা যখন টেবিলের উপর শুয়ে পড়ে, যে টেবিলটা থাকে না, ওই টেবিলটার সঙ্গে যুক্ত থাকে একটা লোহার রড। এবার আপনি বলবেন যে লোহার রড তো দেখা যায় না। কি করে দেখা যাবে? চাদর দিয়ে ঢাকা থাকে না লোহার রডটা। জোরাবর যেই মুহূর্তে স্টেজে আসে জাদু দেখানোর জন্য, ঠিক সেই সময়ে চাদরটা ঢেকে দেওয়া হয়। জোরাবর এই লোহার রডটাকে লুকিয়ে ধরে রাখে যাতে দেখা না যায়। এদিকে দুটো কাঠের চেয়ার সরালো আর দর্শকদের মনে হয় মেয়েটা কি করে হাওয়াতে ভেসে আছে। সবই বোকা বানানোর কৌশল স্যার। তার মানে এর মধ্যে ম্যাজিক বলে কিছু নেই? তার মানে কাজটা শুধু হাত সাফাই। স্যার স্যার এসব বাদ দিন না স্যার। আপনি আমাকে এটা বলুন যে আমার ম্যাজিক শোটা আপনি কবে চালু করছেন? হবে ব্রাদার, খুব তাড়াতাড়ি হবে। এই নীলেশ প্রথমে নকল জাদুকর সাজে, তারপরে কে মিথ্যে বলের বিশ্বাস অর্জন করে, আর তারপর জোরাবারকে ম্যাজিক দেখাতে বলে। হ্যাঁ, কি কারণ হতে পারে? ও তো সাধারণ রিপোর্টার ছিল, কোনো ম্যাজিশিয়ান তো ছিল না। হ্যাঁ, সাংবাদিক ছিল যে নকল জাদুকর সাজলো, আর জোরাবারের ম্যাজিক ট্রিকগুলো এই জোরাবারের আসল মুখোশটাকে খুলে দিতে চাইছিল না তো? এইসবের জন্য কি তাহলে স্ট্রিং অপারেশন করছিল? স্ট্রিং অপারেশন যদি এটাই হয়ে থাকে, তাহলে তো ওর বাড়িতে স্পাই ক্যামেরা থাকবে। ওর ঘরে স্যার, একটা এখানেও আছে। ও, তার মানে এখানে স্টিং অপারেশন হচ্ছিল। হতে পারে নীলেশ এই জোরাবারের এই স্টিং অপারেশন করে কোনো নিউজ চ্যানেলে এই ফুটেজ বিক্রি করার পরিকল্পনা করেছিল। ও হয়তো ভেবেছিল যে ওর ক্যারিয়ারের গাড়ি আবার রাস্তায় ছুটবে। স্যার, যদি ওর কাছে সত্যি এতগুলো ফুটেজ ছিল, তাহলে ওই ফুটেজগুলো কোনো নিউজ চ্যানেলে বেচল না কেন? এই ফুটেজের মাধ্যমেই ও জোরাবারকে ব্ল্যাকমেল করছিল, তাই জোরাবার পথের কাঁটা সরিয়ে দিয়েছে। কিন্তু স্যার, আমরা ঘুরে ফিরে আবার একই জায়গায় চলে এলাম। যখন জোরাবার দিল্লিতে ছিল তখন ওর হাতের চিহ্ন ছুরিতে কিভাবে? এটা তো ডক্টর সালুকেই বলতে পারবেন। আপনারা আবার আমাকে ডেকে পাঠালেন? হ্যাঁ, সময় নষ্ট করছেন আপনারা। আমার বিরুদ্ধে কি সত্যি কোনো উপযুক্ত প্রমাণ আছে আপনাদের কাছে? হ্যাঁ,
মদ খাও? এবার আপনারা আমাকে মদ খাওয়াবেন? হ্যাঁ, সরি, দিনে আমি মদ খাই না কিন্তু। তাহলে কি রাত্রে খাও? খাই একটু, ওই ডিনারের পরে এই লার্জ 2-1 পেগ মদ খাই আর কি। কিন্তু ব্যাপারটা কি? হ্যাঁ, ব্যাপারটা কি? ব্যাপারটা জানতে চান তো? এই যে ছুরি পাওয়া গেছে না ক্রাইম স্পটে, এতে তোমার আঙুলের ছাপ, আর ওতে শুকনো ঘামের মধ্যে আমি অনেক বেশি মাত্রায় মদের, অ্যালকোহলের ট্রেসেস পেয়েছি। অল্প স্বল্প নয়, অনেক বেশি মাত্রায়, বুঝেছো? মদ পেয়েছেন, শরবত পেয়েছেন, নাকি পালং পনির পেয়েছেন সে আমি কি জানি। খুন হবার সময় আমি দিল্লিতে ছিলাম, আর কতবার বলবো এই কথা? ফালতু কথা বন্ধ কর, বুঝলি? না হলে সিআইডির বেশি সময় লাগবে না তোকে শায়েস্তা করার জন্য। এটুকু প্রমাণ যথেষ্ট তোকে জেলে পাঠানোর জন্য। কিন্তু আমরা সত্যিটা জানতে চাই বলে তোর সঙ্গে কথা বলছি। যা জিজ্ঞেস করা হচ্ছে তারই উত্তর দিবি, ব্যাস। ঠিক আছে, জিজ্ঞেস করুন, কি জিজ্ঞেস করবার আছে। হতে পারে কেউ তোমাকে ফাঁসানোর জন্য তোমার আঙুলের ছাপ ছুরিতে নিয়ে নিয়েছে যখন তুমি নেশায় বুঝছিলে। আমাকে কে ফাঁসাবে? দেখুন, বিশ্বাস করুন, এই খুনটা আত্মারাই করেছে। চুপ, বাজে কথা বন্ধ। তোমার ম্যাজিকের রহস্য তোমার অ্যাসিস্ট্যান্ট রশন আমাদের বলে দিয়েছে। এখন যেটাই বলবে শুধু সত্যি বলবে। এটা বলো যে শেষবারে এরকম মদ কবে খেয়েছিলে যে তোমার কোনো হুঁশই ছিল না যে তোমার আশেপাশে কি হচ্ছে? বললাম তো, আমি ডিনারের পরে কখনো কখনো 1-2 পেগ খাই, কিন্তু এতটাও খাই না যে একেবারে জ্ঞান হারিয়ে ফেলবো। আচ্ছা, এক মিনিট। যেদিন আমার ম্যাজিকের শো ছিল ঠিক তার 2 দিন আগে আমরা সবাই হোটেল প্যাম্পুসে একটা পার্টি দিয়েছিলাম। সেদিন হোটেলে আমি একটু বেশি খেয়ে ফেলেছিলাম আর ঘুমিয়েও পড়েছিলাম। যখন ঘুম থেকে উঠলাম তখন হোটেলের কামরাতেই ছিলাম, আর হোটেলের লোকরাই আমাকে ডেকে তোলে, বললো যে চেক আউট টাইম হয়ে গেছে, 12টা বেজে গেছে। ওই হোটেলের ফুটেজ চেক করতে হবে। স্যার ওটা হোটেল না, পায়রার ঘর। জোরাভারের ফ্লোরে সিসিটিভি ক্যামেরা বন্ধ, রুমের ভেতরে একটাও আঙুলের ছাপ নেই স্যার। আর ওই স্টাফগুলো জানেই না ওই সময় মাস্টারকে ইউজ করা হয়েছিল কিনা। মানে হোটেল থেকে কিছুই জানা যায়নি, ডেড এন্ড। একটা কথা তো পরিষ্কার স্যার, নীলেশের খুন কোনো জাদুকরের কাজ, কারণ ওই উড়ন্ত চেয়ার আর ছুরিগুলো জাদুরই অংশ। এই কেসে তো 3 জন জাদুকর রয়েছে, জোরাবার, মল্লিকা আর রোশন। 1 মিনিট অভিজিৎ, আরো একজন ম্যাজিশিয়ান তো আছেই কেসে, তাকে খেয়ালই করিনি আমরা। জোরাবারের দ্বিতীয় অ্যাসিস্ট্যান্ট রুশালি। পুরবি একটা কাজ করো, এই রুশালির মোবাইল ফোন ট্র্যাক করো, জানার চেষ্টা করো যে মার্ডারের আগে এবং তারপরে ওর লোকেশনটা কোথায় ছিল। ওকে স্যার, এই ব্রুশালির ব্যাপারে তো ভুলেই গেছিলাম। স্যার এই দেখুন, রুশালি মার্ডারের টাইমে নিজের কলেজে গেছিল, সেখান থেকে বাড়ি, আর তারপর জুহুর একটা কফি শপে, আর সেখান থেকে জোরাবারের ম্যাজিক শোতে। রুশালি লাস্ট 2 রাত্রির ওর কলেজে গিয়েছিল, রাত্রির 1টার সময়। 2 দিন ধরে রোজ কলেজে যাচ্ছিল, তাও আবার রাত 1টার সময়? এত রাতে ও কলেজে কি করতে গেছিল? মার্ডারের 2 দিন আগে ও হার্ডওয়্যারের দোকানেও খুব ঘুরেছিল। নীলেশের মার্ডারের পরে ওর লোকেশনটা কোথায় ছিল দেখো। স্যার ওর ফোন বন্ধ ছিল। ফোন বন্ধ ছিল? এই রুশালি একটু গন্ডগোলের, কলেজে গিয়ে দেখি। এত রাত্রেও কলেজে গেছিল কেন? স্যার আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। ভুল? এটাকে ভুল বলছো তুমি? হ্যাঁ, এত রাতে তুমি একটা মেয়েকে কলেজের ভেতর আসতে দিয়েছিলে কেন? স্যার ওই ম্যাডাম হাত খরচের জন্য কিছু টাকা দিত আমায়, ল্যাবের ভেতরে গিয়ে কাজ করার জন্য। ঘুষ নিচ্ছিলে? কখনো ভাবনি যে এক্সট্রা টাকা কেন দিচ্ছে? পড়াশোনা তো দিনের বেলাতে হয়, রাতের বেলা ল্যাবে কি করছিল? আমি ওইটাই জিজ্ঞেস করেছিলাম স্যার, উনি বললেন যে একটা বিশেষ এক্সপেরিমেন্ট করছেন।
একটা এক্সট্রা প্রজেক্ট যেটা উনি কলেজ থেকে পেয়েছেন। স্যার আসুন, এ হলো মনোজ, ওই ল্যাবের অ্যাসিস্ট্যান্ট, যেখানে রুশালি এক্সপেরিমেন্ট করছিল। মনোজ, এই রুশালি এখানে কি এক্সপেরিমেন্ট করছিল? স্যার, ও একটা ভীষণ বড় ইলেকট্রোম্যাগনেট আবিষ্কারের খোঁজ করছিল। ইলেকট্রোম্যাগনেটের আবিষ্কার? তুমি ওকে বাধা দাওনি এসব করতে? না স্যার, যদি কোনো স্টুডেন্ট পড়াশোনা ছাড়া অন্য কিছু করতে চায়, তাও আবার কলেজ টাইমের পরে, তাহলে আমরা তাদের উদ্বুদ্ধ করি। হ্যাঁ, তবে আমি এটা জানতাম না যে ও রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে এই সব কিছু করছে। তার মানে হলো ভাই, রুশালির ইলেকট্রোম্যাগনেট প্রজেক্ট সাকসেসফুল হয়েছিল, সেই জন্য নীলেশের চেয়ার আর ছুরি শূন্যে ভাসছিল। স্যার, মিস্টার প্রভাকর, জাদুর এক্সপার্ট। হ্যালো স্যার। আচ্ছা মিস্টার প্রভাকর, বড় বড় জাদুকর তাদের রহস্যটাকে সবসময় লুকিয়ে রাখেন, আর আপনি তো একজন জাদুর এক্সপার্ট, তো সেই রহস্যের ব্যাপারে আপনি তো অবশ্যই জানেন। আচ্ছা স্যার, নীলেশের মৃত্যু দেখে কি ধারণায় পৌঁছেছেন আপনি? কিভাবে হয়েছে ওর মৃত্যু? আমি ইলেশের মৃত্যুর সিন বারবার রিপ্লে করে দেখেছি। আমার মনে হয় ওর মৃত্যুর পেছনে ম্যাগনেট, ইলেকট্রিক কারেন্ট বা তারের কিছু কমপ্লেক্স জারি জুড়ি আছে। আপনি তো জোরাবরের জাদুর অনেক সই নিশ্চয়ই দেখেছেন। আপনার কি মনে হয় যে ম্যাগনেট আর কারেন্ট, তারের কারসাজি, এই সমস্ত জাদু কি জোরাবর কখনো দেখিয়েছে? না স্যার, এগুলো ঠিক জোরাবরের স্পেশালিটির মধ্যে পড়ে না। আচ্ছা স্যার, আপনি একটু ভালোভাবে এক্সপ্লেন করতে পারবেন যে নীলেশের মৃত্যু হয়েছে এই ইলেকট্রোম্যাগনেটের দ্বারা? সরি স্যার, এইগুলো ঠিকভাবে বলতে পারা আমার পক্ষে সম্ভব হবে না। আচ্ছা, আপনি কি বলতে পারবেন যে এই সমস্ত কাজকর্ম জোরাবরের নয়, কারণ ও ম্যাগনেট আর এই কারেন্ট বা তারের ব্যবহার ঠিকমতো করতে পারে না? চুম্বকের ব্যবহার ও ভালো নাও জানতে পারে, কিন্তু ও ফিজিক্সে খুব ভালো, এই জন্য খুনি সেও হতে পারে। হয়তো চুম্বকের ব্যাপারটার জন্য ও কারোর সাহায্য নিয়ে থাকবে। কে ডেকেছে আমাকে এখানে? আমি ডেকেছি এটা জানার জন্যে তুমি নীলেশকে কেন আর কিভাবে মেরেছো। আমি কিছু করিনি। কিন্তু তোমার কলেজের ওয়াচম্যান আর ল্যাব অ্যাসিস্ট্যান্ট অন্যই কিছু বলছে। কে আছে ওখানে? সামনে এসো। আমার কাছে এসো। এসো। কে তুমি? তোমার হাত দাও। তুমি নীলেশকে কেন আর কিভাবে মেরেছো? আমি কাউকে মারিনি। তুমি সত্যি কথা বলছো না, তাই আমি বাধ্য হচ্ছি এরকম করতে। কিন্তু তুমি কে? আর এই মৃত্যুটার ব্যাপারে তুমি কিভাবে জানলে? এখন কি করবে তুমি আমার সাথে? এতটা নিষ্পাপ সেজো না। এই জাদুটা তুমি অনেকবার করেছো জোরাবরের সাথে, মনে পড়েছে? না, জাদু দেখানোর সঠিক বক্স এটা নয়। এতে আমার প্রাণও চলে যেতে পারে। না না, যদি তুমি সত্যি না বলো তাহলে এই বক্স তোমাকে টুকরো টুকরো করে দেবে, কিন্তু যদি তুমি সত্যি বলো তাহলে কিছুই হবে না। বিশ্বাস করো। চলো। না, ছেড়ে দাও আমাকে প্লিজ, আমাকে যেতে দাও। আমি কিছু করিনি। যদি তুমি কিছু নাই করে থাকো তাহলে তোমার কিচ্ছু হবে না। এসো, ভয় পেও না, এসো। না, হ্যাঁ আমি স্বীকার করছি যে এই মৃত্যুটার জন্য আমিই দায়ী। কি চাও তুমি? কত টাকা লাগবে বলো?
সিআইডি? থ্যাংক ইউ মল্লিকা দেবী। এই বক্সটা বানিয়ে কেসটা সলভ করতে আপনি আমাদের সাহায্য করেছেন। এবার আপনি কি আমাদের বলবেন যে আপনি নীলেশকে কেন খুন করেছেন? আসলে ও বলেছিল আমায়। কার কথাতে করেছো? কেন ডেকেছো এখানে আমাকে? বলেছিলাম না যতক্ষণ কেসটা ঠান্ডা না হবে ততক্ষণ আমার সঙ্গে যোগাযোগ করবে না। না মানে আমি ও না, আমরা কন্ট্যাক্ট করেছি তোমাকে। তাহলে এবার তুমি বলে ফেলো নীলেশকে কেন খুন করেছো? ইলেশের কাছে ওই বোকা রোশনের সমস্ত স্ট্রিং অপারেশনের ভিডিও ফুটেজ ছিল, আর ইলেশ আমার কাছে ওই ফুটেজের জন্য 25 লক্ষ টাকা চাইছিল। ও ব্ল্যাকমেল করছিল, এই জন্য ওকে প্রাণে মেরে ফেললে? আমি ইলেশকে 25 লক্ষ টাকা না, 2.5 কোটি টাকা দিয়েছিলাম, কারণ আমার মাথায় একটা বুদ্ধি ছিল। কারণ মল্লিকা কিছু মাস ধরে এনার ওপর, তো আমি ভাবলাম যে ইলেশকে ব্যবহার করে ইনাকে জাদুর দুনিয়ার সব থেকে বড় জাদুকর বানিয়ে দিই। বৈশালীর এক্সপেরিমেন্টগুলো ব্যবহার করে আমি ইলেশকে মারার প্ল্যান করেছিলাম। কি হয়েছে বলো? তুমি আমাকে এত আর্জেন্টলি এখানে আসতে বললে কেন? বৈশালী, আমি তোমার কাছে সাহায্য চাই ইলেশকে রাস্তা থেকে সরানোর জন্য। এটা এটা তুমি কি বলছো? তুমি আমাকে একজনকে মেরে ফেলতে বলছো? আমি তোমাকে প্রাণ নিতে বলিনি, আমি শুধু একটা হেল্প নিতে চাইছি। একটু ব্যবস্থা করে দাও তোমার এক্সপেরিমেন্টকে ব্যবহার করে, আর এটার জন্য তোমাকে যত বলবে তত টাকা দেবো। ইলেশ সব কিছু জানতো যে লাইভ শো চলাকালীন ওনার চেয়ার হাওয়াতে উড়বে ইলেকট্রিক চৌম্বকের মাধ্যমে, কিন্তু ও এটা জানতো না যে ওর খুন হয়ে যাবে। আমিও জানতাম না যে তুমি লুকিয়ে আমার আঙুলের ছাপ নিয়ে ওই ছুরিগুলোতে লাগিয়ে দেবে আর আমাকে ফাঁসিয়ে দেবে। ফাঁসিয়ে দেবে? আরে আমি তো তোমাকে দেশ বিদেশে জনপ্রিয় করে দিয়েছি, বিখ্যাত করে দিয়েছি। 10 লক্ষ টাকাও তো ছিল না তোমার কাছে, আজ 10 কোটি আছে। কার জন্য? আমার জন্য। তাতে তোমার কি লাভ হলো? আফসোস এটাই, ওই টাকাগুলো এখন তোমার কোনো প্রয়োজনে লাগবে না। নীলেশকে খুন করার অপরাধে আদালত তোমাকে কঠিন শাস্তি দেবে, সারা জীবন জেলের মধ্যেই পচবে তুমি। নিয়ে যাও এদের। থ্যাংক ইউ সো মাচ স্যার। যদি আপনারা না থাকতেন তাহলে সবাই এই কথাই ভাবতো যে ওর খুনটা আমিই করেছি। কোনো ব্যাপার না, কিন্তু আপনি এই আত্মার মিথ্যে গল্প বানিয়ে প্লিজ লোকদের ঠকাবেন না। সরি স্যার, ভুল হয়ে গেছে আর আমি নিজের ভুলটা বুঝতেও পেরেছি। এবার আমি আমার ফ্যানেদের কাছেও ক্ষমা চেয়ে নেব। গুড। গাইস, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর পার্টির জন্য। লোক ঠিকই বলে নিজের দেশ নিজের হয় আর নিজের বন্ধুরা নিজের হয়। ঠিক। আর নিজের গার্লফ্রেন্ড নিজেরই হয়। আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু। আচ্ছা প্রীতি, মানতে হবে আজকাল এমন রোমান্স কিন্তু দেখাই যায় না। গাইস, আমি কিছু ড্রিঙ্ক নিয়ে আসছি। ওকে। হেই, ক্যান আই গেট ইউ আ ড্রিঙ্ক? আই মিন, কি খাবেন আপনি? কেন? তুমি ওয়েটার? বাই দ্য ওয়ে, আই এম সৌরভ। আর আপনি? দেখো, যদি তুমি এই পৃথিবীর একটাই ছেলে হতে তবুও আমি তোমাকে ইন্টারেস্ট দেখাতাম না। তাই এই নাম টাম জিজ্ঞেস করে টাইম ওয়েস্ট করো না। হ্যালো হ্যালো, হ্যালো
হ্যালো, শুনতে পাচ্ছি না। জোরে বল। আরে কিচ্ছু শুনতে পাচ্ছি না। আরে এখানে নেটওয়ার্কও নেই। হ্যালো, হ্যালো। Can you hear me? তানিশা, নেটওয়ার্ক কি করে চলে গেল? ফোন কেন লাগছে না?